পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা, লোহার রড, রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন। অবশেষে মিলল ভারতে হাসিনার গোপন ঘাঁটির খোঁজ। প্রেস সচিবের স্ট্যাটাস নিয়ে চলছে হাস্যরস। ইউনূসের অধীনে নির্বাচন মানবে না বিএনপি, এটা বিএনপি মোটামুটি স্পষ্ট করছে। বিএনপি রাজনীতির হিসাব নিকেশ পাল্টে দিতে চাইছে, ইউনূসকে সরাতে চাইছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিত্বের পদে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সংযুক্ত করে একটা জাতীয় সরকার গঠনের মডেল নিয়েও তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন। ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা, একটু খাওয়ানো মানুষকে। জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায়, যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন, নূর একদম ওই পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে 3 ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তী সময় স্থানীয় পুলিশ, সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। দর্শক, বিপিনুরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে, পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত 11টার দিকে বিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্য হচ্ছে, বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে, মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা, লোহার রড, রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন। এমন সময় স্থানীয় কয়েকজনকে তার নেতাকর্মীদেরকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন, নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটা নুরু দেয় সবসময় বিপিনুর দিত, তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো, বিকাশ যাইতো গরম গরম। বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল, এই লুটেরার দল, এরকম নানান বক্তব্য কিন্তু বিপিনুর দেয়। বিপিনুর তো চিনেনি, সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে, যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলকই মনে হয়। বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন, এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বিপিনুর। বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন বিপিনুরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন, আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে। আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন। বুঝতে পারছেন, বিপিনুরের আওয়ামী লীগের আমলে বিপিনুর এরকম বিপদে একবার মনে পড়ছিল, কোথায় জানি গিয়া, আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লাহর বাড়িতে মনে গেছিলেন, না জানি কোথায়, ওইখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল। তো এখন একটু ঘন ঘনই পড়ছে। তবে বিপিনুরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাখা দেওয়া, নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে। মানে যেটা বুঝাচ্ছি, হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন, এর বিরুদ্ধে নির্বাচন, ওর বিরুদ্ধে নির্বাচন, বিএনপি আসার পর 2-1বার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া না আছে নির্বাচনের মানে চুলকানি, আরো আছে অনেক কিছু বন্ধ হয়ে গেছে।
শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের কথার আশ্বাসে তিনি রাজপথের রাজনীতিতে ফিরলেন, কিন্তু পাশার দান কোনোভাবে পাল্টে গেলে, সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা পাল্টে গেলে, তখন তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আরেক দফা ১-১১ মতো গ্রেফতার, সেনা হেফাজত, নির্যাতন, মামলার পর মামলা তার মুখোমুখি হতে হবে না, সেটাকে নিশ্চিত করবেন। তার চেয়েও দেখুন গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের কথায় বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এবং সেই অপেক্ষায় তারেক রহমান ফিরলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনটি আরো পেছাতেই থাকেন, রাজপথে জামায়াতে ইসলামী এনসিপি আন্দোলন করতে থাকে যে প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ হয়নি, প্রস্তুতি যথেষ্ট নেই, কিংবা এনসিপি নানা রকম যেসব যুক্তি হাজির করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো নেই, কাজে নির্বাচন আরো পেছাতে থাকে, এই অনিশ্চয়তার মধ্যে ফিরবেন তারেক রহমান। সে কারণেই আরেকটি যে খবর বাতাসে ভাসছে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই খবরটি হচ্ছে, এমন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিত্বের পদে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সংযুক্ত করে একটা জাতীয় সরকার গঠনের মডেল নিয়েও তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা হতে পারে। তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার হিসেবে এই জাতীয় সরকার গঠনের যে খবর গত কিছুদিন ধরেই আসলে আছে, এই বৈঠকটিকে সামনে রেখে আবারও একটু উস্কে উঠেছে, সেটা বরং তারেক রহমান ফেরার ক্ষেত্রে আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত সম্ভাবনা বলে মনে হয়। কারণ দেখুন, পরিস্থিতিটা এখন এমন, জামায়াতে ইসলামী সরকারের ওপরে তাদের ব্যাপক প্রভাব বিরাজ করছে, সরকারে তাদের একটা শক্তি আছে, সেটা প্রকাশ্য হয়ে উঠছে, কারণ জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি হিসেবে সরাসরি তারা কাজ করছে। জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি জনশক্তির দিক থেকে নয়, কিন্তু তাদের মবের শক্তিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদেরকে একটা শক্তিশালী অবস্থানে রেখেছে। এই অবস্থায় বিএনপি বরং এক রকমের শক্তিহীন, ক্ষমতাহীন বোধ করছে, এবং বিএনপির তরফে নির্বাচনের জন্য যে অস্থিরতা, তা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা এবি পার্টির মতো দলগুলোর পছন্দ হচ্ছে না। কারণ ক্ষমতার যতটা কাছে তারা 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে যেতে পেরেছে, নির্বাচন হয়ে গেলে সেই নির্বাচন পরবর্তী সরকারে আসলে তারা সে ধরনের কোনো ক্ষমতার ভাগ পাবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র, এবং সেটা তাদের মধ্যে একটা চরম নিরাপত্তাহীনতাও তৈরি করে 5ই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের কারণে। এ কারণেই বিএনপির যেমন একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা আছে, তেমনি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে তা ঠেকানোর জন্য একটা সংগঠিত রাজনৈতিক শক্তিও রাজপথে যেমন আছে সরকারের ভেতরে এবং আছে প্রশাসনেও। কাজেই বিএনপি এবং সেই শক্তি দুপক্ষকেই এখন একরকমের ক্ষমতা ভাগাভাগি করবার কথা ভাবতে হচ্ছে। বিএনপি জানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা যেমনটা দাবি করছে ছাত্র উপদেষ্টারা সরে যাবে, তার কোনো সম্ভাবনাই নাই, কারণ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ক্ষমতা থেকে সরে গিয়ে এমন একটা বিপজ্জনক অবস্থায় নির্বাচনী লড়াইয়ে যাবে না যদি কোনোদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর জন্যও এই বিষয়টি সত্যি, কারণ নির্বাচনে তারা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে ভোটের লড়াইয়ে কতগুলো আসন নিয়ে আসতে পারবে তা নিয়ে তাদের ভেতরে সন্দেহ আছে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।